মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। এতে প্রাথমিকভাবে ২৬ পাকিস্তানি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতের ভূখণ্ডে। এছাড়া পাকিস্তানে হামলা চালানো ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনারা। সেই সাথে ভূপাতিত করা হয়েছে বেশ কিছু ড্রোন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পাকিস্তানে মোট ৯টি টার্গেটে সম্মিলিত হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। অপারেশন সিন্দুর নামে ওই হামলায় মুজফ্ফরবাদ, শিয়ালকোট, ভাওয়ালপুর প্রভৃতি এলাকায় হামলা চালানো হয়েছে। ভারতীয়দের দাবি, এসব সন্ত্রাসী আস্তানা থেকেই অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ষড়যন্ত্র করা হয়েছিল। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডনের খবরে বলা হয়, পাল্টা আঘাতে ভারতের ৫টি ফাইটার জেট ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। বিমানগুলো অধিকৃত কাশ্মীরের আকাশে টহল দিচ্ছিল। এদিন রাত ১টার কিছু পর হঠাৎ করেই ভারতীয় বাহিনী হামলা শুরু করে। তাৎক্ষণিক এর জবাব দিতে শুরু করে পাকিস্তানের সেনারা। ভারতের মাটিতে পাল্টা মিসাইল হামলা চালিয়ে ভারতীয় সেনাদের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে কামান ও মর্টার হামলা চালাতে থাকে তারা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, কাশ্মীরে পাকিস্তানের গোলার আঘাতে ৩ জন নিহত হয়েছে। রাত ৩টার দিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শুরুতে ২টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের কথা জানান। এরপর একে একে আরও ৩টি বিমান ও কিছু ড্রোন ধ্বংসের তথ্য আসতে থাকে। আইএসপিআর এর বরাত দিয়ে দ্য নিউজ জানায়, ধ্বংস হওয়া ভারতীয় বিমানের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফালে, একটি রাশিয়ার তৈরি SU-30 ও একটি MiG-29 যুদ্ধবিমান। এছাড়া কাশ্মীর সীমান্তের ভারতীয় অংশে সেনাদের খালি করা একটি পোস্ট ধ্বংস করেছে পাকিস্তানের বাহিনী। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এই তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক জানিয়েছেন, মোট ৬টি স্থানে ২৪টি হামলা চালিয়েছে ভারতীয় যুদ্ধবিমান। সবগুলো টার্গেটই ছিল বেসামরিক এবং বেশিরভাগই মসজিদ। এছাড়া আশেপাশের কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৭টায় মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী দাবি করেন, নিয়ন্ত্রণ রেখায় পরাজয় মেনে নিয়ে ভারত সাদা পতাকা উত্তোলন করেছে। পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবার আশঙ্কা করছিলেন সামরিক বিশ্লেষকরা। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে সেই যুদ্ধের সূচনা করে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত এদিনের হামলা ও পাল্টা হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি। পাকিস্তানের পাল্টা হামলার মুখে উত্তর ভারতের বেশ কিছু বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরগুলো বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অমৃতসরগামী ২টি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া কাশ্মীরের অনেক এলাকায় স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের সেনারা পাল্টা হামলা শুরু করে। এতে প্রাথমিকভাবে ভারত অধিকৃত কাশ্মীরে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা নেয় ভারতীয় কর্তৃপক্ষ। সংঘাতময় পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও। করাচি, লাহোর, মুলতান সহ কয়েকটি বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া কিছু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। আজাদ কাশ্মীরের কয়েকদিন ধরেই
অতিরিক্ত খাদ্য মজুত করতে দেখা গেছে। এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা লজ্জার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাবার সময় আমরা এই খবর শুনেছি। তিনি আরো বলেন, আমার মনে হয় অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে। খুব শিগগির চলমান সংকটের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই প্রতিবেশী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভারত ও পাকিস্তান দুই দেশের কাছ থেকে সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে ভারতের সামরিক অভিযানে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের ক্ষুধা ও গণবিনাশী যুদ্ধ চলতে থাকলে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির সিনিয়র নেতা বাসেম নাইম এই কথা জানান। মঙ্গলবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইম বলেন, যতক্ষণ গাজা উপত্যকায় এই যুদ্ধ, ক্ষুধা ও পিপাসার অপরাধ চলতে থাকবে ততক্ষণ যুদ্ধবিরতির আলোচনায় কোনো অর্থ নেই। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহুর সরকারকে অবশ্যই এই অপরাধ থামাতে বাধ্য করতে হবে। ক্ষুধা, তৃষ্ণা ও হত্যাযজ্ঞ এখন নিয়মিত অপরাধে পরিণত হয়েছে। এ বক্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার জনগণকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে ইসরায়েল সম্পূর্ণ দখল ও নিয়ন্ত্রণে যাবে বলে সামরিক পরিকল্পনা করা হচ্ছে। 2 মাস ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি করে রেখেছে দখলদার ইসরায়েল। কোনো ত্রাণ সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না উপত্যকায়। গাজার মধ্যাঞ্চলীয় শহর দেইর আল বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক জানিয়েছেন, বহু ফিলিস্তিনি শিশুদের পচা কিংবা মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়াতে বাধ্য হচ্ছেন। অনেকে কোনো খাবারই পাচ্ছেন না। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সর্বশেষ তথ্যে বলা হয়েছে, স্থানীয় বাজার ও মানবিক সহায়তা কেন্দ্র কোথাও এখন আর খাবার নেই। 10 লাখের বেশি উদ্বাস্তু মানুষের ন্যূনতম চাহিদাও পূরণ সম্ভব হচ্ছে না। এছাড়া ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস সতর্ক করে বলেছে, গাজার পরিস্থিতি চরম মানবিক বিপর্যয়ে পৌঁছেছে। সংস্থাটির মুখপাত্র ক্রিস্টিয়ান কার্ডন বলেন, আন্তর্জাতিক মানবিক আইনে ইসরায়েলের দায়িত্ব জনগণের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করা। গাজা শহরের বাসিন্দা আয়া আল স্কাফি জানান, তার 4 মাস বয়সী মেয়ে গত সপ্তাহে অপুষ্টি ও ঔষধ সংকটে মারা গেছেন। পুরোপুরি অপুষ্টিতে ভুগছিল সে। গাজায় হামাসের হাত থেকে মুক্তি পাওয়া এক পণবন্দী তেল আবিবে নিজের অ্যাপার্টমেন্টে ধর্ষণের শিকার হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে হামাস যাদের পণবন্দী করে গাজায় নিয়ে গিয়েছিল তাদের একজন তিনি। 22 বছর বয়সী শেম মিয়া সেদিন ইসরায়েলে নোভা মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন। তার হাতে গুলি লেগেছিল। হামাসের হাতে বন্দী থাকার সময় মিয়া শেম ধর্ষণের শিকার হওয়ার আতঙ্কে থাকতেন, কিন্তু তাকে যে মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে এমন ঘটনার শিকার হতে হবে তা তার কল্পনারও বাইরে ছিল। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারেজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিয়া তেল আবিবের একজন সুপরিচিত ফিটনেস ট্রেনারের বিরুদ্ধে তাকে মাদক দেওয়ার ও ধর্ষণের অভিযোগ তুলেছেন। মিয়া এই বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া এক তরুণীর যৌন নিপীড়নের শিকার হওয়া নিয়ে নানা কথা হচ্ছিল। অবশেষে সামনে এসে নিয়ে খোলাখুলি কথা বলার সিদ্ধান্ত নেন মিয়া। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে মিয়া বলেন, সারা জীবন এটাই আমার সবচেয়ে বড় ভয় ছিল, পণবন্দি হবার আগে ও বন্দি থাকার সময়। বন্দির দশা থেকে মুক্ত পাওয়ার পর যেখানে আমার সবচেয়ে নিরাপদ থাকার কথা সেখানেই আমার সঙ্গে এটা ঘটেছে। হামাসের হাতে বন্দি হবার 55 দিন পর মুক্তি পান মিয়া শেম। গাজা যুদ্ধ শুরু হবার পর 2023 সালের নভেম্বরে প্রথম যুদ্ধবিরতির সময় প্রায় 100 জনকে মুক্তি দিয়েছিল হামাস। সে সময় আহত মিয়াও মুক্তি পান। মিয়া বলেন, বাড়ি ফেরার পর ওই ফিটনেস ট্রেনারের সঙ্গে তার আলাপ হয়। তিনি মিয়া শেমকে হলিউডের একজন চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার প্রস্তাব দেন এবং তার জীবনের গল্প নিয়ে সিনেমা তৈরির লোভ দেখান। এরপর মিয়ার অ্যাপার্টমেন্টে আসেন। মিয়ার মা কেরেন চ্যানেল 12কে বলেন, আমার মেয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সে বন্দি দশা থেকে খুবই কঠিন শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে ফিরে এসেছিল, কিন্তু তারপরেও তার অবস্থা এতটা খারাপ ছিল না।
ভারত পাকিস্তান যুদ্ধ উত্তেজনার টানা ১৩ দিন পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খাড়গে। জম্মু কাশ্মীরে হামলার খবর আগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করেন খাড়গে। কংগ্রেস সভাপতির অভিযোগ, ৩ দিন আগেই গোয়েন্দারা প্রধানমন্ত্রীকে হামলার খবর দিয়েছিলেন। সেই তথ্য মতো নিজের কাশ্মীর সফরও বাতিল করেছিলেন তিনি, কিন্তু হামলা রুখতে কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তার দাবি, গোয়েন্দারা সতর্ক করেছিল কিন্তু সেই মতো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা সরকারের ব্যর্থতা। তারা এখন বলছে এসব ঠিক করব, কিন্তু আমাদের প্রশ্ন হলো সব জানার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন? কংগ্রেস সভাপতির এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এই বক্তব্যে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহে কাশ্মীরে যখন বেসামরিক লোকদের ওপর বন্দুকধারীদের হামলা হয়, প্রায় একই সময়ে মোদীর কাশ্মীর সফর করার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই সফর বাতিল করেন নরেন্দ্র মোদী। এদিকে ১৯৭১ সালের পর আবারও ভারত জুড়ে শুরু হয়েছে বিশাল যুদ্ধের মহড়া। রাজ্যে রাজ্যে, শহর থেকে গ্রামে একযোগে শুরু হয়েছে এই মহড়া। শেষ হবে শুক্রবার। এতে অংশ নেবে ৪ লাখেরও বেশি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, যাদের বেশিরভাগই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সিভিল ডিফেন্স ডিরেক্টরের সঙ্গে যুক্ত। সোমবার সব রাজ্যকে এই মক ড্রিলের নির্দেশনা দেয় ভারত সরকার। কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে উত্তেজনা বেড়েই চলেছে ভারত ও পাকিস্তানে। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার টানা দ্বাদশ রাতেও দুই দেশের সেনাবাহিনীর গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা। এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে যুদ্ধাবস্থার নিরসনের আলোচনা হয়। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি। উল্টো দ্বিপক্ষীয় সংকট আরও ঘনীভূত হয়েছে। দেখা দিয়েছে যুদ্ধের আশঙ্কাও। পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার রাত ১টার পর পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি এলাকায় চালানো হয়েছে এই হামলা। হামলায় কমপক্ষে ৮ পাকিস্তানি নিহত হয়েছে। শিয়ালকোট, কোটলি, ভাওয়ালপুর এবং মুজফ্ফরবাদে কমপক্ষে ২৪ দফা বিমান হামলা চালিয়েছে ভারত। যুদ্ধ বিমান থেকে হামলায় ভারত ব্যবহার করেছে ব্যালিস্টিক মিসাইল। হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ সহ পাকিস্তানের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। আকাশ সীমা নিষিদ্ধ করা হয়েছে করাচি ও লাহোরে। মঙ্গলবার রাতে পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের ৫টি যুদ্ধ বিমান। এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রেফাল ফাইটার জেট, একটি রাশিয়ার তৈরি SU-30 এবং আরেকটি রাশিয়ার তৈরি MiG-29। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। পাকিস্তান আর্মির পক্ষ থেকেও ভারতের 5টি যুদ্ধ বিমান এবং বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছে গণমাধ্যমকে। খাজা আসিফ জানান, রাত 1:45টায় ভারতের প্রথম 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান আর্মি। এরপর রাত 2:45টায় বিধ্বস্ত হয় ভারতের তৃতীয় আরেকটি যুদ্ধ বিমান। চতুর্থ এবং পঞ্চম বিমান বিধ্বস্ত হয়েছে বুধবার ভোর রাত 5টায়। খাজা আসিফ ভারতের একটি রেফালের যুদ্ধ বিমান বিধ্বস্তের এলাকার নাম উল্লেখ করেছেন। অবন্তিপুরের 17 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে বিধ্বস্ত হয়েছে বিমানটি। এছাড়া পাকিস্তানের পাল্টা হামলায় ধ্বংস হয়েছে ভারতীয় আর্মির একটি ব্রিগেড সদর দফতর। রেফালে হল ভারতের কাছে থাকা সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। ফ্রান্সের তৈরি 36টি রেফালের যুদ্ধ বিমান ছিল ভারতের কাছে। এটি একটি 4.5 জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট। পাকিস্তান আর্মির পক্ষ থেকে মঙ্গলবার রাত 4টায় জানানো হয়েছে, রাত 1টায় ভারত হামলা শুরুর আগে থেকেই আকাশে অবস্থান করছিল তাদের যুদ্ধ বিমান। ভারতীয় যুদ্ধ বিমান তাদের আকাশ সীমায় অবস্থান করে হামলা চালিয়েছে পাকিস্তানের অভ্যন্তরে। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের অভ্যন্তরে বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমানগুলো। মঙ্গলবার রাতে হামলা বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়েছে। তবে পাকিস্তান ভারতের দাবিকে সম্পূর্ণ মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে। ভারত মঙ্গলবার যেসব এলাকায় হামলা চালায় সেসব এলাকাকে ভারত আগেই ভারত বিরোধী জঙ্গি ঘাঁটি হিসেবে আখ্যায়িত করে। পাকিস্তানের বিভিন্ন এলাকাকে ভারত বিরোধী জঙ্গি আস্তানা হিসেবে আখ্যায়িত করার পর পাকিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছিল ওইসব এলাকা পরিদর্শন করে
ভারতের দাবির সত্য মিথ্যা যাচাইয়ের জন্য, কিন্তু তার আগেই ভারত হামলা পরিচালনা করল তাদের দাবিকৃত কথিত জঙ্গি ঘাঁটিতে। মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানকে সতর্ক করেন ভারত কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের যে কোনো এলাকায় যে কোনো সময় হামলা চালাতে পারে। এ বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। পাকিস্তানের পূর্বাভাস সত্য প্রমাণ করে মঙ্গলবার গভীর রাতে বিমান হামলা শুরু করে ভারত। খাজা আসিফ বলেন, ভারতের হামলার বিষয়ে আমাদের কাছে আগে নিশ্চিত তথ্য থাকায় সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ছিল পাকিস্তান আর্মি, যে কারণে তারা ভূপাতিত করতে পেরেছে ভারতের 5টি যুদ্ধ বিমান সহ অনেক ড্রোন। হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হামলা বিষয়ে টেলিফোনে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওকে। এছাড়া পাকিস্তানে হামলার বিষয়ে ভারতের পক্ষ থেকে অভিহিত করা হয়েছে ব্রিটেন, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও কয়েকটি দেশকে। এদিকে পাকিস্তানে ভারতের হামলার ঘটনাকে শেম বা লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আমি দুপুরে হোয়াইট হাউসের দরজায় পা রাখার সাথে সাথে শুনলাম এই ঘটনা। এটি একটি খুবই লজ্জাজনক ঘটনা। আমি আশা করছি দ্রুত শেষ হবে এই যুদ্ধ। রাত থেকে কাশ্মীরের বিভিন্ন সীমান্তে গোলাগুলি চলছে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি সেনাদের হামলায় সীমান্তে নিহত হয়েছে কমপক্ষে 3 জন। হামলার পরপরই যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশকে অভিহিত করার ঘটনাকে ভারতের জন্য অমর্যাদাকর ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। তাদের মতে এটা কোনো স্বাধীন সার্বভৌম দেশের চরিত্র হতে পারে না। ভারতের বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে ডুবিয়েছে। প্রতিবেশী একটি দেশের সাথেও তাদের ভালো সম্পর্ক নেই। এদিকে মঙ্গলবার রাতে পাকিস্তানে ভারতের হামলার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা উপমহাদেশে। তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারত ও পাকিস্তানে। পাকিস্তানের জনসাধারণের পক্ষ থেকে তীব্র চাপ বিরাজ করছে ভারতের বিরুদ্ধে উপযুক্ত প্রতিশোধ গ্রহণের। সবাই গভীর অপেক্ষায় এখন পাকিস্তানের জবাব দেখার জন্য। পাকিস্তানে হামলার পর ইসলামাবাদের পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত। এর অংশ হিসেবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কাশ্মীরে বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা। বন্ধ করা হয়েছে অমৃতসর, চণ্ডীগড় সহ উত্তর ভারতের বিভিন্ন বিমানবন্দর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় লোকজন পালাচ্ছে পাকিস্তান সীমান্ত থেকে। হাজার হাজার ভারতীয় আশ্রয় নিয়েছে বাংকার সহ নিরাপদ আশ্রয়ে। পাকিস্তানের পাল্টা হামলার ভয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে ভারত জুড়ে। বুধবার দেশটির সমস্ত প্রদেশে আয়োজন করা হচ্ছে সামরিক মহড়া। 1971 সালের পর দেশের সমস্ত প্রদেশ জুড়ে এই ধরনের মহড়া এই প্রথম। 1971 সালে বাংলাদেশ ঘিরে পাকিস্তানের সাথে যুদ্ধের সময় গোটা ভারত জুড়ে এই ধরনের মহড়ার আয়োজন করা হয়েছিল। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানে ভারতের হামলায় বিস্ময় প্রকাশ করেছেন অনেক সামরিক বিশ্লেষক। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, 22 এপ্রিল কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করে যুদ্ধ প্রস্তুতি শুরু করে ভারত। কিন্তু সত্যি সত্যি ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিচালনা করবে এটা ভাবতে পারেননি অনেকে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 22 পর্যটক নিহতের ঘটনাকে কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করে। এভাবে কোনো প্রমাণ ছাড়া একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে সামরিক হামলাকে বিস্ময়কর ঘটনা হিসেবে দেখছেন অনেকে। পাকিস্তানে ভারতের হামলাকে মোদির ঘৃণ্য হিন্দুত্ববাদী রাজনীতির অংশ হিসেবে দেখছেন অনেকে। মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 9 পাকিস্তানি সেনা। পাকিস্তান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, বেলুচিস্তানের মঙ্গলবারের হামলার পেছনে রয়েছে ভারত। তারা পাকিস্তানের জঙ্গিদের ব্যবহার করে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে। পুতিনের আমন্ত্রণে 4 দিনের সফরে বুধবার মস্কো পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 9 মে রাশিয়ার বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানে যোগ দেবেন শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয়ের উৎসব পালন উপলক্ষে প্রতি বছর 9 মে রেড স্কোয়ারে প্যারেড অনুষ্ঠানের আয়োজন করে রাশিয়া। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বাত্মক বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে শি জিনপিং এর 4 দিনের মস্কো সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দিয়েছেন ইয়েমেনে হামলা বন্ধের। ট্রাম্প বলেন, হুথি আর্মি রাজি হয়েছে যুদ্ধবিরতিতে। তারা বলেছে তারা আর লোহিত সাগরে হামলা পরিচালনা করবে না, ফলে আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইয়েমেনে হামলা বন্ধের।
সিএনএন সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র হুথি যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গত এক সপ্তাহ ধরে ওমানের সাথে বৈঠক করেছেন হুথিদের সাথে যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে। তবে মঙ্গলবার ট্রাম্পের এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হুথি আর্মি ইসরায়েলে হামলা বন্ধ করবে কিনা সে বিষয়ে কিছু উল্লেখ নেই। আমরা এই বিষয়ে কিছু জানি না। সম্প্রতি হুথি আর্মি ইসরায়েলে হাইপারসনিক মিসাইল আক্রমণ এবং লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার ঘটনায় ভড়কে যায় যুক্তরাষ্ট্র। হুথির হামলায় বিমানবাহী রণতরীতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হ্যারি এস ট্রুম্যান নামক বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র লোহিত সাগর থেকে সুয়েজ খালের দিকে সরিয়ে নিতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্র মনে করছে হুথি আর্মির কাছে শক্তিশালী মিসাইল রয়েছে, আর এই মিসাইল তাদের দিয়েছে ইরান। পাকিস্তানে একটি রাজনৈতিক সরকার এবং প্রশাসনিক কাঠামোতে বিভিন্ন দলের মধ্যে সমঝোতা দেখা গেলেও দেশটিতে সামরিক বাহিনীর প্রভাব এখনো প্রকট। যদিও নানাবিধ বাস্তবতা এবং আন্তর্জাতিক সমীকরণের প্রেক্ষিতে দেশটিতে সেনাবাহিনী এখন দৃশ্যত হস্তক্ষেপ করছে না এবং বিশ্ববাসীকে তারা পাকিস্তানের ব্যাপারে ভিন্ন ধারণাও দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সম্প্রতি কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়া এবং নতুন করে সংঘাতের সম্ভাবনা তৈরি হয় সেনাবাহিনী অন্তরাল থেকে বেরিয়ে আসছে। দেশটিতে আবারও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণের আলোকে পাকিস্তানের ক্ষমতার এই মাস্টারমাইন্ড নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। পাকিস্তানের সেনাবাহিনী ডিফ্যাক্টো ক্ষমতার চাবিকাঠি নিয়ন্ত্রণ করে, এরকম একটি ধারণা গোটা বিশ্বে অনেক বছর ধরেই তৈরি হয়ে আছে। নানা ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর সেই ভাবমূর্তি তৈরি হয়েছে। পাকিস্তানের বর্তমান সেনা প্রধান আসিম মুনির সেই ধারণায় বদল আনতে চেয়েছিলেন। তিনি অন্য সব সেনা প্রধানের মতো প্রকাশ্যে বেশি ঘোরাফেরা করতেন না, বেশি কথাও বলতেন না। তিনি দৃশ্যপটের আড়াল থেকেই কাজ করতেন। জনসম্মুখে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশিরভাগ ক্ষেত্রেই তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল। পূর্ব নির্ধারিত ও লিখিত আনুষ্ঠানিকতায় এগুলো সীমিত থাকত। তবে পরিস্থিতি আসিম মুনিরকে আর আড়াল থাকতে দেয়নি। কাশ্মীর ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তিনি এখন পাকিস্তানের মূল কণ্ঠস্বর হয়ে উঠেছেন। তার বলিষ্ঠ উচ্চারণ যেমন পাকিস্তানের সাধারণ মানুষকে আত্মবিশ্বাসী করছে, তেমনি প্রতিপক্ষ ভারতও জেনারেল মুনির থেকে কঠোর কিছু বার্তা পেয়েছে। সম্প্রতি একটি সামরিক মহড়া চলাকালে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন জেনারেল মুনির। সব ধরনের জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। ভারত যে কোনো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত, দৃঢ় এবং আগের চেয়ে আরও জোরালোভাবে জবাব দেয়া হবে। এই বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছেন, ভারতের যে কোনো হামলার বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমান বা আরও বেশি মাত্রায়। ভারত ও পাকিস্তানে জেনারেল মুনিরের বক্তব্যকে দেখা হচ্ছে তার দৃঢ় অবস্থান প্রকাশ এবং একই সাথে জনসমর্থন আদায়ের একটি উদ্যোগ হিসেবে। পাকিস্তানের বেশ কিছু সংকট রয়েছে। বছরের পর বছর রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত থাকায় পাকিস্তানের মানুষের মনোবলও এখন দুর্বল। এমনকি এসব সংকটের কারণে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতি দেশটির জনগণের দীর্ঘদিনের অটুট আনুগত্যে চির ধরেছে। এমন একটি সন্ধিক্ষণে জেনারেল আসিম মুনির দেশটির মানুষকে যেমন উজ্জীবিত করতে চাইছেন, তেমনি সেনাবাহিনীর প্রতিও জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। জেনারেল মুনিরের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে বিশ্লেষকরা কেবলই একটি রাজনৈতিক কৌশল হিসেবে বিবেচনা করছেন না। তাদের মতে জেনারেল আসিম মুনিরের সরব হওয়ার নেপথ্যে আরও কিছু কারণ রয়েছে। বিশ্লেষকদের মতে তিনি ভারত বিরোধী মানসিকতার কর্মকর্তা এবং ভারতের ব্যাপারে তিনি
কট্টর মনোভাব পোষণ করেন। সেনাপ্রধান হওয়ার আগে জেনারেল মুনির পাকিস্তানের দুটো সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেনারেল মুনির 1986 সালে অফিসার্স ট্রেনিং স্কুল মাঙ্গালা থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে 23তম ব্যাটালিয়ন ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। তার সামরিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স বা ডিজিএমআই হিসেবে 2016 সালের ডিসেম্বর থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আবার একই মাস থেকে শুরু করে 2019 সালের জুন মাসে তিনি পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ডিজিএমআই ও ডিজিআইএসআই উভয় পদে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর তিনি গুজরানওয়ালার কোর কমান্ডার হিসেবে 2019 সালের জুন মাস থেকে 2021 সালের অক্টোবর অবধি দায়িত্ব পালন করেন। আর 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে ভূমিকা পালন করেন। এত সব দায়িত্ব পালনকালে তার ভূমিকাগুলো পর্যালোচনা করে বিশ্লেষকরা তার ভারত বিরোধী অবস্থানের ব্যাপারে নিশ্চিত হয়েছেন। জেনারেল আসিম মুনির ধর্মীয়ভাবেও খুবই স্পর্শকাতর একজন ব্যক্তি এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ভারত পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণটা মূলত ধর্মীয়। আসিম মুনির সম্প্রতি এক বক্তব্যে বলেন, আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন আমরা হিন্দুদের থেকে প্রতিটি দিক থেকে আলাদা। আমাদের ধর্ম, রীতি, চিন্তা এবং আকাঙ্ক্ষা ভিন্ন। এটাই ছিল দুই জাতি তত্ত্বের ভিত্তি। এই বক্তব্যে তিনি পাকিস্তানের অস্তিত্বকে ইসলামিক আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার পক্ষে জোর দেন, যা ভারত বিরোধী মনোভাবকে আরও উস্কে দেয়। পেহেলগামে হামলা হওয়ার 6 দিন আগে জেনারেল মুনির যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য ভারতের নীতি নির্ধারকদের উদ্বিগ্ন করেছিল। সেদিন রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রবাসী পাকিস্তানিদের সামনে বক্তৃতা প্রদানকালে তিনি কাশ্মীরকে পাকিস্তানের জাগুলার ভেইন বা প্রাণশিরা হিসেবে উল্লেখ করেছিলেন। ভারত ও পাকিস্তান কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করলেও দুই দেশই এই অঞ্চলকে পুরোপুরিভাবে নিজেদের বলে দাবি করে থাকে। কাশ্মীরের গুরুত্ব বোঝাতে গিয়ে আসিম মুনির যে প্রাণশিরা কথাটি ব্যবহার করেছেন তা পাকিস্তানের জাতীয়তাবাদী শব্দ ভাণ্ডারে গভীরভাবে প্রথিত। এর মধ্য দিয়ে স্পষ্ট হয় যে পাকিস্তান কিভাবে কাশ্মীরকে তার জাতীয় পরিচয় ও জাতিসত্তা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। আসিম মুনিরের এই বক্তব্যকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উস্কানিমূলক উল্লেখ করে নিন্দা জানিয়েছে। ভারত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে থাকে। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির আহমদ শাহ 2022 সালের 29শে নভেম্বর এই পদে নিযুক্ত হন এবং পাকিস্তানের ইতিহাসে প্রথম হাফেজি কোরআন সেনাপ্রধান হিসেবে পরিচিতি লাভ করেন। জেনারেল মুনিরের জন্ম 1968 সালে রাওয়ালপিন্ডিতে। তার পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক ও মসজিদের ইমাম, যা তার ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠার প্রমাণ। তিনি রাওয়ালপিন্ডির মার্কাজি মাদ্রাসা দারুল তাজাউইদে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে সৌদি আরবে পোস্টিংয়ের সময় তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন এবং হাফেজ-ই কোরআন উপাধি লাভ করেন। আসিম মুনির তার কর্মজীবনে অসাধারণ পারফরমেন্সের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। অফিসার্স ট্রেনিং স্কুল মাঙ্গালা থেকে প্রশিক্ষণ শেষে তিনি সোর্ড অব অনার লাভ করেন। হিলাল-ই ইমতিয়াজ পদক তিনি পান 2018 সালে, আর 2022 সালে তিনি নিশানে ইমতিয়াজ সম্মাননা লাভ করেন। এতটা যোগ্য হওয়ার পরেও জেনারেল মুনিরের কট্টর ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও বক্তব্যের কারণে ভারত তাকে মোল্লা জেনারেল নামে অভিহিত করে। কাশ্মীর ইস্যুতে জেনারেল মুনির বরাবরই কড়া অবস্থান গ্রহণ করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ, কঠোর শৃঙ্খলাবদ্ধ ও পেশাদার সেনা কর্মকর্তা। তার ধর্মীয় বিশ্বাস ও সামরিক দক্ষতা পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কেননা তিনি নেতৃত্বে আসার পর পাকিস্তান সেনাবাহিনী অভ্যন্তরীণ ও
বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে। জেনারেল আসিম মুনিরের ভারত বিরোধী মনোভাব ও বক্তব্যের পেছনে একাধিক ঐতিহাসিক, আদর্শিক ও কৌশলগত কারণ বিদ্যমান। পাকিস্তানের নেপথ্যের এই নায়কের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে, কারণ জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব আরও সুসংগঠিত ও দৃশ্যমান হয়েছে। কারণ তিনি 2022 সালের শেষ দিকে সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজনৈতিক ভারসাম্য রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই উত্তপ্ত ছিল, যা পরবর্তীতে স্পষ্টভাবে রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয়। বিশেষ করে 2023 সালের 9 মে ইমরান খান গ্রেপ্তারের পর দেশব্যাপী বিক্ষোভ, সেনা স্থাপনায় হামলা এবং রাজনৈতিক বিভাজন, এসব পরিস্থিতি সামাল দিতে জেনারেল মুনির সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে রাখার ঘোষণা দিলেও কার্যত তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় ছায়া শক্তি হিসেবে কাজ করছে। পাকিস্তান মুসলিম লীগ ও বর্তমানে ক্ষমতাসীন জোটের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ ও সহানুভূতিশীল হয়ে উঠেছে, যা ইঙ্গিত দেয় যে জেনারেল মুনির একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখার পক্ষপাতী। তার অধীনে আইএসআই এবং সামরিক গোয়েন্দা সংস্থা রাজনৈতিক বিরোধীদের দমন, মিডিয়াকে নিয়ন্ত্রণ এবং বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বলা যায় জেনারেল আসিম মুনির পাকিস্তানের রাজনীতিতে কার্যত একজন কিং মেকার। তার ধর্মীয় ভাবাদর্শ, জাতীয় নিরাপত্তা বিষয়ক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল পাকিস্তানের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামোতে নতুন এক মাত্রা যোগ করেছে। আজ এখানেই শেষ করছি।